গত 6 মাসে চুপচাপ দেখেছি, শুনেছি, আর একটা দিনও চুপচাপ আমরা থাকব না। এখন পর্যন্ত এই গণহত্যার চিহ্নিত যারা মাস্টার মাইন্ড এবং যারা আগামী 15 দিনের মধ্যে আহতদের চিকিৎসার বিষয়ে পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রেস ব্রিফ। সাবেক উপদেষ্টা নাহিদ পদত্যাগ করায় এবার নাহিদকে কঠিন হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন ভিপি নূর। বন্ধুরা, ভিপি নূর এই সাবেক উপদেষ্টা নাহিদকে নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ দিয়েছে যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। তো বন্ধুরা, সেই সাথে আরও দেখতে পারবেন আজকের ভিডিওতে বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই নাহিদ পদত্যাগ করায় কি হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন ভিপি নূর এই নাহিদকে। গত 6 মাসে চুপচাপ দেখেছি, শুনেছি, আর একটা দিনও চুপচাপ আমরা থাকব না। এখন পর্যন্ত এই গণহত্যার চিহ্নিত যারা মাস্টার মাইন্ড এবং যারা মদত দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, খুব বেশি সংখ্যক লোক তারা গ্রেপ্তার হয় নাই। তো আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, গত 6 মাসে চুপচাপ দেখেছি, শুনেছি, আর একটা দিনও চুপচাপ আমরা থাকব না। সেনাপ্রধান যেটা বলেছে সেটা আমাদেরও কথা। 6 মাসে এনাফ ইজ এনাফ। আমরা পরিষ্কারভাবে আজকের এই সভা, বর্ধিত সভা থেকে আমাদের দলের পক্ষ থেকে সারা দেশের নেতৃবৃন্দকে সামনে রেখে আমরা বলবো, আগামী 15 দিনের মধ্যে আহতদের চিকিৎসার বিষয়ে পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রেস ব্রিফিং করে বলতে হবে কোন রোগী যারা হসপিটালে আছে, কার কি কন্ডিশন, কার কি চিকিৎসা প্রয়োজন, দেশে না বিদেশে, এবং আহত এবং নিহতদের ক্যাটাগরি করার ক্ষেত্রে যে বৈষম্য করা হয়েছে, অনেককে যে বঞ্চিত করা হয়েছে, নিহতদের সহযোগিতা নিয়ে যে টালবাহানা করা হয়েছে, সেগুলোর একটা সুরাহা করতে হবে। আপনারা দেখেন নাই, আন্দোলনের পরপর আমরা রাস্তায় নেমে বিভিন্ন আন্দোলনকারী গ্রুপ এই 6 মাসে অন্তত প্রায় 250 দাবি দেওয়ার আন্দোলন এই সরকারকে হ্যান্ডেল করতে হয়েছে। কোন একটা আন্দোলনকারী কমিউনিটির দাবি দেওয়া শুনতে রাজপথে আসে নাই, তাদের সাথে কথা বলে নাই। আমরা গিয়েছি, আমরা বলেছি যে এই গণ অভ্যুত্থান আমরা করেছি, আমাদের সরকার, আপনারা ধৈর্য ধরেন, আপনাদের দাবি দেওয়া আদায় হবে। কিন্তু এখন পর্যন্ত নন এমপিভুক্ত শিক্ষক, প্রাইমারি শিক্ষক, আপনার এইভাবে প্রতিবন্ধীদের আপনার স্বীকৃতি সহ বিভিন্ন কমিউনিটির যৌক্তিক দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াগুলো আমলে নেওয়া হয়নি। আমরা বলছিলাম যে আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন করে রাষ্ট্র ব্যবস্থা নতুনভাবে গড়ে তুলতে চাই, আমরা নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু পুরানো ব্যবস্থা জিয়ে রেখে সেটি সম্ভব নয়। তো পুরানো ব্যবস্থা উচ্ছেদ করার জন্য সরকারের আমরা কার্যকর কোনো পদক্ষেপ দেখি নাই। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। গত 6 মাসে এখন পর্যন্ত এই গণহত্যার চিহ্নিত যারা মাস্টার মাইন্ড এবং যারা মদত দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, শহর থেকে নগরে, গ্রামে, জেলা, উপজেলা পর্যায়ে হামলা করেছিলেন, যারা মিছিল করেছে, তাদের উপরে আক্রমণ করেছিলেন, খুব বেশি সংখ্যক লোক তারা গ্রেপ্তার হয় নাই। এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। তারা, আমরা দেখেছি মাঝখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত মিউনিকের প্রোগ্রামে বলেছিলেন যে একটা বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কথা রেফারেন্স, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টি বা সংক্ষেপে এনসিপি, এটি শুক্রবার 28 ফেব্রুয়ারি ভাষার মাসের শেষ দিনে
আত্মপ্রকাশ করলো। দেশে ইতিমধ্যে বহু রাজনৈতিক দল আছে। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 54টি। নিবন্ধনের বাইরে অনেকগুলো রাজনৈতিক দল আছে। অগাস্ট সরকার পতনের পর এই যে নতুন সরকার, এই সরকারের আমলে ইতিমধ্যে এই এনসিপির বাইরে আরও 16টি নতুন রাজনৈতিক দল এসছে। সেই ধারাবাহিকতায় এনসিপি এলো। যদিও সেই 16টি রাজনৈতিক দলের প্রেক্ষাপট আলাদা, এই রাজনৈতিক দলটির প্রেক্ষাপট একদম ভিন্ন। আওয়ামী লীগ সরকার পতনের পেছনে এই যে যারা রাজনৈতিক দল গঠন করলেন তারা ছিলেন, তারা পতন ঘটিয়েছেন বলতে গেলে বলতে হয়। এখন কথা হচ্ছে যে এই যে রাজনৈতিক দলটি, আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম এমন একটি রাজনৈতিক দল আসবে, বা এই যারা আন্দোলনকারী ছিলেন তাদের জিজ্ঞাসা করলেও তারা বলতেন যে না, আমাদের কোনো রাজনৈতিক করার ইচ্ছে নেই। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই ধারণাটি পরিষ্কার হলো যে তারা রাজনীতি করবেন, রাজনীতিতে আসছেন। এবং সেই ধারাবাহিকতায় দীর্ঘ আলাপ আলোচনা, বাগ বিতণ্ডা, নিজেদের মধ্যে হানাহানি মারামারি, তাদের মধ্য থেকে বেরিয়ে গিয়ে একটি ছাত্র সংগঠন করলো। সেই জায়গায় একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটল। কেমন হলো এই আত্মপ্রকাশটি যেমনটা হলো, আমি যদি প্রথমেই বলি যে এটা যতটা ঢাক ঢোল পিটিয়ে আসবার একটা ঘোষণা দেওয়া হচ্ছিল, একটা অ্যালান দেওয়া হচ্ছিল, শাহী অ্যালান দেওয়া হচ্ছিল, কিন্তু আমরা ততটা ঢাক ঢোল দেখলাম না, ঢাক গুড় গুড় ব্যাপার দেখলাম না। এই সম্মেলনটির আগে, দুদিন আগে সার্জিস আলম, এই দলের অন্যতম একজন নেতা সার্জিস আলম, উত্তরাঞ্চলীয় প্রধান, তিনি বলেছিলেন যে সর্বশেষ তিনি বলেছিলেন যে 2 লক্ষ লোকের সমাবেশ হবে ঢাকার মানিক মিয়া এভিনিউতে, যেখানে সমাবেশটির মাধ্যমে এই দলটির আত্মপ্রকাশ ঘটেছে। উপস্থিতির দিক দিয়ে যদি আমরা দেখি, সেটি হতাশাজনক। 10,000 মানুষ, আমরা ড্রোন শটগুলো বিশ্লেষণ করে যেটি দেখছি যে 10,000 মানুষও সেখানে উপস্থিত ছিলেন কিনা সেটি একটা বড় সন্দেহজনক ব্যাপার। তাছাড়া যে স্পটটিতে এই অনুষ্ঠানটি হয়েছে, ওই স্পটটিতে বিশেষ করে ছুটির দিনে শুক্রবারে এমনিতেই কয়েক হাজার মানুষ সংসদ ভবনের সামনের চত্বর মানিক মিয়া এভিনিউ, কয়েক হাজার মানুষ সেখানে আড্ডা দিতে, বিনোদিত হতে, চটপটি ফুচকা খেতে হাজির হন। সেই কয়েক হাজার সাথে আর কয়েক হাজার, সব মিলিয়ে 10,000 হবে কিনা সে ব্যাপারে আমি সন্দিহান। কিন্তু আমি তো ভেবেছিলাম এখানে ব্যাপক জনসমাগম হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। কারণ এই সংগঠনটির সঙ্গে বা এই রাজনৈতিক দলটির সঙ্গে জামাত বা শিবির আছে, এমনকি শিবিরের সাবেক নেতারাও এই কমিটিতে, সাবেক শীর্ষ নেতা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক 2 জন সভাপতির এই কমিটিতে থাকবার কথা ছিল। কিন্তু তাদের মধ্যে নানা আলাপ আলোচনার পরে যে কোনো কারণে, কারিগরি কারণে বা টেকনিক্যাল কারণে তারা হয়তো অনুপস্থিত। কিন্তু শিবির নেই হবার পরেও আছে, এমনটাই জানা যাচ্ছে। শিবির আছে, বামপন্থী আছে, এবং উপজাতি আছে, আদিবাসী আছে, সংখ্যালঘু আছে, সব কিছু মিলিয়েই এই সংগঠনটির কমিটি গঠন হয়েছে। 151 সদস্য বিশিষ্ট কমিটি, এর মধ্যে শীর্ষ 10টি পদ, এই পদগুলোর মধ্যে সবাই আছে, বামপন্থী, শিবির, ডানপন্থী, আদিবাসী, সংখ্যালঘু, সবাইকে নিয়েই একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমি যেটি বললাম যে উপস্থিতি ছিল নগণ্য, এবং যেটি বলতে চাইছিলাম যে যেহেতু শিবির আছে, সেহেতু সারা দেশের শিবির কর্মীরা এখানে যদি উপস্থিত হতো, তাহলেও লক্ষাধিক সমাবেশ অন্ততপক্ষে করা যেত। 2 লক্ষ না হলে লক্ষাধিক সমাবেশ করতে পারতো তারা। আছে, সারা বাংলাদেশে তাদের আছে, এটি অস্বীকার করবার উপায় নেই। কিন্তু আমরা সেটি দেখলাম না। আরেকটি জিনিস দেখলাম যে বিভিন্ন শহর থেকেও লোকজন এসছে, তার প্রমাণ দেখলাম যে বিশেষ করে একটি জেলা প্রশাসন দপ্তরের
পিরোজপুর জেলা প্রশাসন, জেলাটির নামই বলি, জেলা প্রশাসন দপ্তরের 5টি পরিবহন রিকুইজিশনের একটা রিকুইজিশন স্লিপ ভাইরাল হতে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ঘুরে বেড়াচ্ছে। তাতে বুঝলাম যে সরকারি যানবাহন নিয়ে ঢাকার বাইরে থেকে এসছে, কিন্তু ঢাকার বাইরে থেকে এত লোক এসেও সেই সমাবেশটি কানায় কানায় পূর্ণ হয়নি। এখন যেটি হোক, যেভাবে হোক হয়নি, এই কানায় কানায় পূর্ণ হয়নি প্রথম সমাবেশ। এই সংগঠনটিকে জন আকাঙ্ক্ষা, মানুষের আশা ভরসার জায়গাটি, মানুষের আশা আছে, ভরসা আছে, এই ভরসার জায়গাটিকে পূরণ করতে পারবে? শুরুতেই গোড়াই গলদ দেখছি, কারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে দেখিনি। সেই জায়গায়, ভোটের জায়গায় যদি বলি, ভোটের জায়গায় কি তারা জন আস্থা অর্জন করতে পারবে, নাকি আমাদের পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছেই মানুষ যাবে, আওয়ামী লীগ, বিএনপি? অবশ্য কদিন আগে এই রাজনৈতিক দলটির বর্তমান যিনি সদস্য সচিব আক্তার হোসেন, তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমাদের আপাতত ইনিশিয়াল টার্গেট হচ্ছে 100 আসন। আমাদের প্রথমবারই ক্ষমতায় যাবার ইচ্ছে নেই, হয়তো দ্বিতীয়বার আমরা ক্ষমতায় যেতে চাই। তো সেই জায়গায় থেকে যদি 100 আসনও টার্গেট করে, তারা কি 100 আসন পাবেন? কিংবা টার্গেট যেহেতু করছেন, তারা যদি 100 আসন পান, কিংবা যেটি সবকিছু মিলে জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তাদের পৃষ্ঠপোষক হচ্ছে জামাত। জামাত যদি 50টি আসন পায় বা 60টি আসন পায়, তাহলে কি তারা এবং জামাত, কিংবা জামাত 100 আসন টার্গেট যদি করে, তাহলে তারা এবং জামাত মিলে সরকার গঠন করবে? কারণ একটি রাজনৈতিক দলের কিন্তু চূড়ান্ত লক্ষ্য থাকে সরকার গঠন। সরকার গঠন বা ক্ষমতায় আরোহণ ছাড়া রাজনৈতিক দলের উদ্দেশ্য নেই বা উদ্দেশ্য থাকে না। রাজনৈতিক দলের জন্মই হয় ক্ষমতায় আরোহণের জন্য। যদিও সাইনবোর্ড সর্বস্ব, প্যাড সর্বস্ব রাজনৈতিক দলের ছড়াছড়ি, যারা কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না, তারা রাজনৈতিক দল না করে অন্য স্বেচ্ছাসেবী সংগঠন যদি করত, সেটি ছিল মঙ্গলজনক। তাদের কথা আলাদা। রাজনৈতিক দলের উদ্দেশ্যই ক্ষমতা আরোহণ করা, চূড়ান্ত লক্ষ্য। তো সেই জায়গায় এই রাজনৈতিক দলটি কি জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে? পারবে কিনা সেটি সময় বলবে, কিংবা এই রাজনৈতিক দলটি ভালো হলো না খারাপ হলো তাদের কর্মকাণ্ডই বলবে। আরেকটি জিনিস দেখলাম যে অনেকে এই রাজনৈতিক দলের অনুষ্ঠান শেষে একটি স্লোগান শুনলাম, আমরা শুনতে পেলাম, সেটি হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। এই ইনকিলাব জিন্দাবাদ এর অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক, অর্থাৎ তারা বিপ্লব দীর্ঘজীবী করতে চাইছে। এবং এটি একসময় বামপন্থীরা ব্যবহার করত, এবং এটি একসময় বামপন্থীরা ব্যবহার করলেও এটি ধীরে ধীরে এটি ডানপন্থী এবং ইসলামিস্টদের মধ্যে বিস্তার লাভ করেছে। আমি জানি না এই স্লোগানটি দিয়ে তারা কি বোঝাতে চাইছেন। এই রাজনৈতিক দলটি দেশের সব মানুষের ভাষা, সব মানুষের মুখের ভাষা পড়ে কাজ করতে পারবে কিনা? এখানে বিভিন্ন রাজনৈতিক দল এসেছিলেন। এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান রাজনৈতিক দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসেছিলেন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি এসেছিলেন, জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার এসেছিলেন, এবং ছোট ছোট বিভিন্ন দলের নেতারা এসেছিলেন। কিন্তু তারপরেও সমাবেশ বা ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। এখন যেটি হোক, যেভাবে হোক, নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু হলো। আমরা শুভকামনা জানাবো, যদি এদেশের মাটি মানুষের কথা বলে, যদি এদেশের মানুষকে নিয়ে রাজনীতি করতে পারে। কিন্তু আমরা বিগত 6 মাস দেখেছি যারাই এই রাজনৈতিক দলের কমিটিতে আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু ধীরে ধীরে, এদের নাম ছিল এক সময় সমন্বয়ক, সেটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সমন্বয়ক গালিতে পরিণত হয়েছিল। এখন রাজনৈতিক দলের এক একজন নেতা, তারা যেন আবারও গালিতে পরিণত না হয়, আমাদের প্রত্যাশা সেটিই থাকবে
এবং তারা যেন জনপ্রত্যাশা পূরণ করে, আমাদের প্রত্যাশা সেটিই থাকবে। নতুন রাজনৈতিক দলের কাছে আমরা সেটিই প্রত্যাশা করি। পুরনো প্রধান রাজনৈতিক দলগুলোর ভেড়ে নতুন একটি রাজনৈতিক চিন্তা চেতনা। এখানে দেখলাম যে অনেক শিক্ষিত ভালো ভালো ছেলে মেয়ে যুক্ত হয়েছেন, যদিও তাদের রাজনীতির মাঠে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু কাজ করতে করতে অভিজ্ঞ হবেন সেটি প্রত্যাশা করব। এবং ইতিবাচক কাজ করবেন সবাইকে নিয়ে। ওকে ধরো ওকে মারো সেই পুরনো ধ্যান ধারণার রাজনীতি বাদ দেবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। বিগত 6-7 মাসে সমন্বয়কদের যে ভূমিকা দেখেছি, আমরা যেন আবার এই নতুন রাজনৈতিক দলের সেই ভূমিকা না দেখি, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। ইতিমধ্যে তারা সরকারি সুযোগ সুবিধা নিয়ে এই সমাবেশটি করেছেন, এটি একটা নেতিবাচক কাজ করেছেন। এটি নিশ্চয়ই সরকারি দল নয়, এটি অবশ্যই একটা বেসরকারি দল। সরকারি সুযোগ সুবিধা নিয়েছেন, শুরুতেই নেতিবাচক কর্ম দিয়ে তাদের যাত্রা শুরু হলো। সরকারি পৃষ্ঠপোষকতা নিয়ে ওই যে তথাকথিত কিংস পার্টির কথা যেটি বলা হচ্ছে, এটি কি সেটি কি না, এবং সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কি না, হচ্ছেন কি না, সেটি সামনের দিনগুলোতে দেখবার বিষয়। যেহেতু একটি রাজনৈতিক দল এসছে, আমাদের তাদের প্রতি আপাতত শুভ প্রত্যাশাই। জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন পার্টি বিষয়ে সম্পর্কে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত? আমাদের দর্শকদের একটা বড় অংশ যেহেতু জামাত শিবির, এই বিষয়ে তাদের জন্য কিছু জরুরি আহ্বান জানাতে চাই। দর্শক, জামাত শিবির অতীতে অনেক ভুল করেছে। আবেগে নিজেদের বন্ধু যাকে মনে করেছে, আসলে সে শত্রু, সে বন্ধু নয়, তার ক্ষতি করেছে। বিশ্বাস করে যাকে উপকার করেছে, দিন শেষে সে জামাতের বা শিবিরের প্রতি কোনো কৃতজ্ঞতা দেখায়নি। জামাতের টাকা পয়সা খেয়ে বড় হয়েছে, পরে জামাতের সাথেই গাদ্দারি করেছে। এরকম হাজারো এক্সাম্পল আছে, এগুলো থেকে শিখতে হবে। দর্শক, এই আলোচনাটা কেন করছি? জামাত শিবিরের দৃষ্টিভঙ্গিটা আলাদাভাবে বলার প্রয়োজনই বা কেন, এটা একটু প্রথমে বলে নিই। এই দলটা যতদূর এসেছে, জামাত শিবির যদি নানানভাবে সহযোগিতা না করত, এর 50%ও আসতে পারতো না। এবং এই দলের মোর দেন 50% কন্ট্রিবিউশন সো ফার জামাত শিবিরের। এই যে নাগরিক কমিটি দিয়েছে দেশের বিভিন্ন জায়গায়, একটা বড় অংশ এক শিবির, রানিং জামাতের রোকনদের অভাব নেই নাগরিক কমিটিতে। অতএব এই দলটা সংগঠিত করার পেছনে জামাত শিবিরের একটা বড় অবদান ছিল। যখন বিএনপির লোকজন ঘোষণা দিয়েছে যেখানেই নাগরিক কমিটি সেখানেই গণধোলাই, তখন জামাত শিবিরের লোকজন এটাকে প্রোটেক্ট করেছে। লোক পায় না, বসার জায়গা পায় না, জামাত শিবিরের লোকজন শেল্টার দিয়েছে। গাড়ি ভাড়া দেওয়ার টাকা নাই, জামাত শিবিরের লোকজন টাকা দিয়েছে। আই নো দ্যাট। অতএব এই দলের 50 to 60% কন্ট্রিবিউশন জামাত শিবির। এবং রিসোর্সের কথা যদি বলি, সাবেক শিবির, ইনএক্টিভ জামাত মিলিয়ে 90% রিসোর্স জামাত শিবিরের। এই জন্য জামাত শিবির দৃষ্টিভঙ্গিটা আলোচনা করাটা জরুরি। এটা কিন্তু গণ অধিকার পরিষদের ক্ষেত্রেও হয়েছে। নুরুল হক নূরের দলের যারা মোর দেন 50% সাবেক শিবির, কিন্তু দিন শেষে কি হয়েছে? এবং এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে শিবিরের গান বাজিয়ে শিবিরের ছেলেরা এখানে গাড়ি নিয়ে এসেছে, জামাতের রোকনরা এখানে অনেকে গাড়িতে এসেছে, গাড়ি নিয়ে এসেছে, অনেকের পয়সা খরচ করে। এর মানে এই দলের সাথে, এবং কেন্দ্রীয় কমিটিতে যারা পোস্ট পেয়েছে একটা বড় অংশ আছে, ঢাকা ইউনিভার্সিটির শিবিরের সাবেক সেক্রেটারি থেকে শুরু করে একটা বড় অংশ আছে যে শিবিরের বড় বড় নেতা ছিলেন, তারা এই দলে এখনো আছেন। অতএব এই দলের সাথে অ্যাটলিস্ট সাবেক জামাত বা বর্তমান কমিটিতে নেই, কিন্তু মাঠ পর্যায়ে সংগঠিত করা বা এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসা, ফাইন্যান্স করা, নানান ক্ষেত্রে ভেরি মাচ রিলেটেড। অতএব এই আলোচনাটা কেন জরুরি
আশা করি বোঝাতে পেরেছি। তো জামাত শিবির ভাইরা মনে রাখবেন, জামাত ইসলামী একটা আলাদা দল। তারা অন্য একটা দলের সাথে সম্পর্ক করবে কিসের ভিত্তিতে? কমন ইন্টারেস্টের ভিত্তিতে। অতএব জামাত শিবিরকে দেখতে হবে যে ভিন্ন একটা দল, যে দল জামাত প্রতিষ্ঠিত না, সেখানে তার কমন ইন্টারেস্টের জায়গায় শুধু কোঅপারেট, অন্য কোনো জায়গায় কোঅপারেট করার সুযোগ নেই। অতএব জামাত শিবিরকে আমি আহ্বান জানাবো, এখন থেকে এই দলকে জাস্ট বিএনপিকে যেভাবে মনে করেন, জাতীয় পার্টিকে যেভাবে মনে করেন, গণ অধিকার পরিষদকে যেভাবে মনে করেন, সেভাবে একটা অন্য দল মনে করবেন। বরং ইসলামী অন্যান্য দল যেমন চরমনাই খেলাফত মজলিসকে যেরকম আপন মনে করেন, সেভাবেও না। বিএনপি জাতীয় পার্টি বা এই টাইপের একটা গণ অধিকার পরিষদ টাইপের একটা দল, এর চাইতে বেশি কোনোভাবে মনে করবেন না। এটা আমার আহ্বান, এটা আমার টেক, আপনাদের প্রতি অনুরোধ। এই আহ্বান মানে অনুরোধ, আপনাদের তো আর দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে পারি না। যখনই বলবেন যে আহ্বান, তখন বুঝবেন ওটা অনুরোধ। অথবা আমার টেক বলছি, যারা আমার আলোচনা শুনেন তারা এটা বিবেচনা করতে পারেন। দ্যাটস ইট। ইসলামী দল হলে তাদের সাথে আপনাদের একটা কমন গোল এমনিতেই থাকে, এখানে এই কমন গোলের প্রশ্নটা নেই। অতএব এরা আপনাদের দীর্ঘস্থায়ী বন্ধু হওয়ার প্রশ্ন আসে না। এরপর দেখেন, এই দলের মধ্যে গে আছে, সমকামী আছে। এরা শুরুতেই পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না বলে ইসলামপন্থীদেরকে আদারিং করেছে, ট্যাগ দিয়েছে শাহবাগী রাজনীতি। অথচ বাংলাদেশে কোনো পাকিস্তানপন্থী রাজনীতি নেই। বাংলাদেশে আছে ভারতপন্থী রাজনীতি, চীনপন্থী রাজনীতি, রাশিয়াপন্থী রাজনীতি, পিকিংপন্থী রাজনীতি, মার্কিনপন্থী রাজনীতি, পশ্চিমাপন্থী রাজনীতি, ইরানপন্থী রাজনীতিও কেউ কেউ করে, কিন্তু পাকিস্তানপন্থী রাজনীতি বলতে কোনো রাজনীতি নেই। এটা একদম ভুয়া কথা। এটা ইসলামপন্থীদের ট্যাগ দেওয়ার জন্য, এটা আওয়ামী লীগের আবিষ্কার, পাকিস্তানপন্থী শব্দটা, এটা ওরা করেছে। অতএব আপনাদের সাথে অনেক বিষয়ে এই নতুন দলের ইখতিলাফ অনিবার্য। বেশি দিন পিসফুলি কোএক্সিস্ট করতে পারবেন না। আর সবচেয়ে বড় ধাক্কাটা যে খাবেন, আপনাদের অনেক কাছের লোক, আপনাদের অনেক রিসোর্স এরা নিয়ে যেতে পারে বিভিন্নভাবে, যদিও সেই রাস্তা বন্ধ হয়ে যাবে শীঘ্রই, বিশ্বাস করি। যেমন শিবির করার পরে একটা বড় অংশ জামাতে যায় না, নানান কারণে জামাতের রাজনীতি তার ভালো লাগে না, কিন্তু শিবির ভালো লাগে, তারা অনেকেই এখানে যেতে পারে। তো এটাও তো জামাতের জন্য একটা অপ্রত্যাশিত জিনিস যে শিবিরের ছেলেরা জামাতে না এসে তারা এইসব জায়গায় যাবে। জামাত যদি এই দল সম্পর্কে বেশি গদগদ করে, লুতুপুতু করে, তাহলে এটা খুব সহজে যেতে পারবে। এই বিষয়টা জামাতকে খেয়াল রাখতে হবে। এই দলের নীতি আদর্শ এটা আলাদাভাবে, ওদের যে ডিক্লারেশন, এটা আমি আলাদাভাবে পর্যালোচনা করব। কোনোভাবেই জামাত শিবিরের দীর্ঘমেয়াদী বন্ধু হওয়ার মতো কোনো দল নয়। জাস্ট গণ অধিকার পরিষদ যেরকম, আপনি জাস্ট ওইভাবেই এদেরকে মূল্যায়ন করতে পারেন, এর চাইতে বেশি কিছু নয়। অতএব আলাদাভাবে সুযোগ সুবিধা, টাকা পয়সা দিয়ে প্রমোট করলে আপনাদের লাভ হবে, ভবিষ্যতে আপনাদের পক্ষে কথা বলবে নানান বিষয়, এই ধরনের চিন্তা ভাবনা ভুলেও করেন না। আপনাদেরকে গালি দিবে, আপনাদেরকে ৭১ নিয়ে খোঁচা দিবে, লিখে রাখেন। পাকিস্তানপন্থী বলে খোঁচা তো অলরেডি দিয়েছে। ৭১ প্রশ্নে আপনাদের সমালোচনা করবে, এটা নিশ্চিত। মৌলবাদীও বলবে। অতএব সুযোগ পেলে আপনাদেরকে পিটাবে। অতএব বন্ধু মনে করে ওই দুধ কলা দিয়ে সাপ পোষার মতো ঘটনা ঘটাইন না। এই দলে আপনাদের অনেক রোকন কর্মী অনেকেই আছে, তাদেরকে ফিরিয়ে আনুন, নইলে বহিষ্কার করুন। জামাতের উপকার হবে এরকম কোন দল এটা নয়, এটা স্পষ্ট। হ্যাঁ, অন্য দলকে যেভাবে ট্রিট করতে, যেমন শিবিরের সভাপতি এই দলকে স্বাগত জানিয়েছেন, ছাত্র সংগঠনকে আগে স্বাগত জানিয়েছিলেন, জামাতের সেক্রেটারি জেনারেল স্বাগত জানিয়েছেন, প্রত্যাশার কথা বলেছেন, এই দলের সাথে আলোচনার দরজা খোলা আছে এটা বলেছেন, রাইট? সেখানে গিয়েছেন, সব ঠিক আছে, এরকমই হবে, জাস্ট অন্য একটা দল। এখন আপনি কতটুকু সহযোগিতা করবেন, ইট ডিপেন্ডস অন কমন ইন্টারেস্ট।
যেমন একটা জায়গায় আমি মনে করি সেকেন্ড রিপাবলিকের কথা ওরা বলছে, সেকেন্ড রিপাবলিক জামাত শুড, এটাও তাদের উচিত যে সেকেন্ড রিপাবলিক চাওয়া। এই সেকেন্ড রিপাবলিক প্রশ্নটা এটা একটা কমন ইন্টারেস্টের জায়গা হতে পারে। আর আওয়ামী লীগ বিরোধিতা এটা যে কারো চাইতে বেশি করবে বা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চাইবে এই জাতীয় নাগরিক পার্টি, এই জায়গাটাও জামাত কোঅপারেট করতে পারে। এর মানে শুধুমাত্র জামাতের সাথে নীতি আদর্শ স্বার্থ বা পয়েন্ট টু পয়েন্ট মিল আছে, ইস্যু ভিত্তিক বিষয় ছাড়া অন্য কোনোভাবে এই দলকে কোঅপারেট না করতে আমরা আহ্বান জানাই। এবং আপনাদের কেউ যদি এখানে থেকে থাকে ফিরিয়ে আনুন। এই দলের মধ্যে তো ভাই গে আছে, আপনি এই দলে কিভাবে থাকবেন? আপনি এলজিবিটির সাথে থাকবেন? এটা হয়? এই দল কোনোভাবেই ইসলামী মূল্যবোধ ধারণ করে না। এরা শুরুতেই মোমবাতি পূজা দিয়ে শুরু করেছে, আপনারা দেখেছেন না? এরা মোমবাতি প্রজ্বলনের দল। এরা মুসলিম মানুষ, ইসলামী মূল্যবোধ ধারণ ভুলেও করবে না, বরং এগুলোর বিরোধিতা করবে। অতএব একজন সাবেক শিবির এখানে থাকতে পারেন বলে আমি মনে করি না। জামাতের রাজনীতি ভালো নাই লাগতে পারে, আমি কখনোই সাবেক শিবিরকে বলি না যে আপনি জামাত করেন, আপনি অন্য দল করতে পারেন, কিন্তু আপনার মৌলিক আপনি যতটুকু ইসলাম শিখেছেন সেখান থেকে আপনার বিচ্যুত কাম্য নয়। ৭১ প্রশ্ন বা নানান প্রশ্নে জামাতের সাংগঠনিক স্ট্রাকচার এগুলো গণতান্ত্রিক রাজনীতি বা পাওয়ার পলিটিক্সের সাথে যায় না, এটা ঠিক আছে, এই জন্য আপনি অন্য দল করতে পারেন, কিন্তু মিনিমাম আপনার ইসলামিক মূল্যবোধটা ধরে রাখার মতো একটা স্পেস থাকতে হবে। মোমবাতি পূজা কিংবা কোনো গে থাকবে এমন দলে আপনি যেতে পারবেন না, এটা হতে পারে না। তার চাইতে গণ অধিকার পরিষদ অনেক ভালো। তা আশা করি জামাত শিবিরের দৃষ্টিভঙ্গিটা কি হওয়া উচিত আমি বোঝাতে পেরেছি। আবার বলি, এই আলোচনা কেন করতে হয়েছে? বিএনপিকে তো আলাদাভাবে বলে দিতে হয় না, বিএনপির নেতৃত্বের পক্ষ থেকে বা বিএনপির অ্যাক্টিভিস্টরা তো এরকম বলে না যে ভাই এদেরকে কোঅপারেট করবেন না, বা কারণ জামাত শিবির এটা করেছে। জামাতের রিসোর্স ব্যবহার করে ওরা ২০-৩০ হাজার লোক হাজির করতে পেরেছে, নইলে ১০,০০০ লোক হাজির করতে পারতো না এখানে। এটা হয়েছে, জামাত গাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, তাদের লোকজন এসেছে। তারা অনেকে ভেবেছিল যে না এই দল তাদের পক্ষ হয়ে কাজ করবে, তাদের বিরুদ্ধে ৭১ কেন্দ্রিক যে প্রচারণা, পাকিস্তানপন্থী এই ধরনের যে প্রপাগান্ডা, এর জবাব ওরা দিবে। কিন্তু নো, কখনোই এর জবাব দিবে না, বরং ওরা নিজেরাই আপনাদেরকে সেই ট্যাগ দিবে। অতএব জামাতকে যে ৭১ নিয়ে ট্যাগ খেতে হবে, পাকিস্তানপন্থী ট্যাগ খেতে হবে, ট্যাগ যারা দিবে তাদের সংখ্যাটা একটু বাড়লো, আপনাদেরকে ডিফেন্ড করবে না। এই দলের ভবিষ্যৎ নিয়ে আমরা আলাদা আলোচনা করব। ভবিষ্যৎ মোটেও ভালো না, এরা থাকবে না। এরা ওই ফেরদৌস আহমেদ কুরেশির চাইতে একটু ভালো করবে, গণ অধিকার পরিষদের কাছাকাছি বা সেম পর্যায়ের কিছু একটা থাকবে। এই দল ভেঙে যাবে, এটা অনিবার্য। যে ক্রাইটেরিয়াগুলো থাকলে একটা দল ভাঙে, সেই ক্রাইটেরিয়া। মাসুদ, তুমি ভালো হয়ে যাও। তোমার কিন্তু কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস একটা ওয়ার্নিং দিছে, কিভাবে তলে তলে সেটেলমেন্ট করো। সাংবাদিক ইলিয়াস কিন্তু বলছে যে অনেক কিছু নাকি প্রকাশ করবে। তো যাই হোক, সেটা আলাদা। কিন্তু আজকে নতুন দল আত্মপ্রকাশের পর এই যে আমাদের ছাত্রদের মধ্যে ব্লুটুথ বয়, হাতিয়ার ব্লুটুথ বয় মাসুদ, হান্নান মাসুদ, তার একটা বক্তব্যকে ঘিরে তেলবাজির যে নমুনা, এই নতুন দলটাও তেলবাজ মুক্ত হতে পারবে না, এটাই আমার কাছে মনে হয়েছে। কেন বললাম? নাহিদ ইসলাম সর্বজনভাবেই এই মুহূর্তে বাংলাদেশে একটা তার গ্রহণযোগ্যতা আছে, মানুষ তাকে ভালোবাসে, পছন্দ করে। পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কেউ তার বিরোধিতা করে, কিন্তু তাকে সবাই পছন্দ করে, একটা লেভেলে তার জনপ্রিয়তা আছে। নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম, এই যে মানে আধ্যাত্মিকতার একটা ব্যবহার আসলো, জুম্মায় ৮ দিন হনে রাজনীতিতে আসছে। সে একজন ভালো লিডার, একটা অভ্যুত্থানের নায়ক হিসাবে কাজ করেছে, এজ এ টিম ওয়ার্কার, সরকারি উপদেষ্টা পদে ছিল, সব ঠিক আছে। কিন্তু নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম, এই শব্দটা চাটুকারিতা ছাড়া আমার কাছে তো মনে হয় না আর কিছু। একটা কথা আছে যে নেতা খারাপ হয় না, কর্মীরা খারাপ হয়।
এখন নাহিদ ইসলাম যদি আগামী দিনের প্রধানমন্ত্রী হবে, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে যে আছে শফিকুল ইসলাম, তিনি বলেছেন যে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে নাহিদ ইসলাম আসুক। আর আমরা এটা জানি যে এই দলটা যদি ক্ষমতায় যায় তাহলে নাহিদই প্রধানমন্ত্রী হবে। এখন কি আগামী দিনের মন্ত্রী পদের জন্য নাহিদের সাথে এই তেলবাজি? বিএনপিতে চলতেছে এক ধরনের চাটুকারিতা, আওয়ামী লীগের মধ্যে ছিল চাটুকারিতা, জামাতের মধ্যেও কিছু চাটুকারিতা আছে, তবে পরিমাণ একটু কম মনে হয় আর কি। বিএনপির যে বরকতুল্লাহ বুলু না কি যে ওনার নাম, যে তারেক রহমানের নাম নিতে অজু করা লাগবে, আগা গোড়া একজন চাটুকার একজন তিনি। তারেক রহমান বলছে যে সব চাটাচাটি বন্ধ করো, এমন কোনো কথা বলল না নেতা নিয়া যেটার মধ্যে মানুষের মধ্যে ইফেক্ট হয়। তা আমরা ভাবছিলাম যে ছাত্রদের মধ্যে যারা আছে এরা হয়তো একটু ব্যতিক্রম হবে, কিন্তু হান্নান মাসুদের এই বক্তব্যটা আসলে আপনি কিভাবে দেখছেন? আর আজকে একটু হতাশাজনক বিষয় হচ্ছে ছাত্রদের জন্য, আমার ধারণা এখানে 50,000 মানুষও হয় নাই, তারা 3 থেকে 5 লাখের আয়োজন করছিল। এখন আজকে যে মানুষ হয় নাই এটা একটা মেসেজ। আবার যে মানুষগুলো দেখছেন এখানে সবাই যে তাদের লোক তাও না, কেউ আছে উৎসাহী জনতা, আবার যে রাজনৈতিক দলগুলো গেছে তাদের নেতাকর্মীরাও কম বেশি এখানে কিন্তু ছিল। তো সবকিছু মিলিয়ে আজকের দিনে এই এনসিপির যে আত্মপ্রকাশ বা ইতিহাস যেভাবে হওয়ার কথা ছিল, আমার কাছে মনে হয়েছে আসলে ওইভাবে হয়নি। আর এটার মেইন কারণ হচ্ছে বিভাজন। যদিও তারা বলছে বিভাজনের রাজনীতি এদেশে আর চলবে না, কিন্তু তাদের রাজনীতিটা শুরুতেই একটা বিভাজন থেকে আমরা দেখলাম যে বেসরকারি আহতদের, তারপর আছে ধরেন পলিটিক্যালি জামাতের সাথে, বিএনপির সাথে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে তাদের একটা বিভাজন আছে। তবে যাই হোক, নতুন দলের জন্য শুভকামনা। তবে হান্নান মাসুদ এই ধরনের চাটুকারিতামূলক বক্তব্য দিলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবা, খেয়াল রেখো। কারণ তোমাদের প্রতি মানুষের একটা এক্সপেকটেশন আছে। গণতন্ত্রের ইমাম এই দেশে এই যে বিভিন্ন শব্দ দিয়া দলের একটা ভালো যে জায়গাটাতে যে নেতারা থাকে তারা গাছে তুলিয়া ফেলা, প্রত্যেকটা দল এগুলা করছে। তো তুমি তো আইসাই মানে একদম চাপতে গিয়ে কই চাইটা ফেল। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে ভিপি নূর কিন্তু কঠিন হুঁশিয়ারি সতর্কবার্তা দিয়েছেন, যে ভিডিওটি আপনারা ইতিমধ্যে দেখছেন। এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।